কঙ্গো অফিসিয়াল নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এটি এমন একটি দেশ যেটি একই সঙ্গে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ একটি দেশ, আবার একই সঙ্গে পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর মাঝেও একটি। সম্পদ এবং দারিদ্রতা এই দুয়ের মাঝে অদ্ভুত সমীকরণে দাঁড়িয়ে থাকা দেশটিকে নিয়েই আমাদের আজকের ভিডিও। কঙ্গো হচ্ছে আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ১১তম বড় দেশ। এর আয়তন ২৩,৪৫,৪০৯ বর্গ কিলোমিটার। দেশটি আফ্রিকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এর পশ্চিম দিকে রয়েছে দক্ষিণ আটলান্টিক সাগর এবং রিপাবলিক অব কঙ্গো, উত্তরে সেন্ট্রাল আফ্রিকা এবং দক্ষিণ সুদান, পূর্বে উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি এবং তানজানিয়া, আর দক্ষিণে জাম্বিয়া ও অ্যাঙ্গোলা। দেশটিতে ২৫০টিরও বেশি জাতিগোষ্ঠীর প্রায় ১০ কোটি মানুষ বসবাস করে। শুধু তাই নয়, এই দেশে যেমন উপজাতি রয়েছে ৪৫০টি, তেমনি কথ্য ভাষা রয়েছে ২৪২টি। খুবই বৈচিত্র্যময় একটি দেশ এই কঙ্গো। প্রাকৃতিকভাবেও বৈচিত্র্যময় এই কঙ্গো। নীল নদের পর আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই দেশের মাঝ দিয়েই বয়ে গেছে। নদী এবং নদীর অববাহিকা মিলিয়ে তাদের জলপথের আয়তন ১০ লক্ষ বর্গ কিলোমিটার এবং নদীপথই কঙ্গোর অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড। আমাজন জঙ্গলের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট কঙ্গো রেইন ফরেস্টও এই দেশেই অবস্থিত। সেখানে এমন জীবজন্তু পাওয়া যায় যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। প্রাকৃতিক সৌন্দর্যের মতোই প্রাকৃতিক সম্পদেও ভরপুর এই দেশটি। কোবল্ট, তামা, হীরা এবং আধুনিক প্রযুক্তির অন্যতম উপাদান কোলটানের সবচেয়ে বড় মজুত রয়েছে কঙ্গোতে। কঙ্গো হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরা উত্তোলনকারী দেশ এবং পৃথিবীর মোট হীরার ৩০% মজুত রয়েছে এই দেশে। কঙ্গোর সব প্রাকৃতিক সম্পদের আনুমানিক মূল্য ২৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এত সম্পদে পরিপূর্ণ থাকার পরেও তারা পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি। তাদের মাথাপিছু আয় মাত্র ১৫০৯ মার্কিন ডলার, যেটি পৃথিবীর মাঝে ১৮৮তম। ৬০% কঙ্গোলিজের দৈনিক আয় মাত্র $২.১৫, যা বর্তমান বাজার দরে ২৪০ টাকার মতো। এর প্রধান কারণ হচ্ছে শত শত বছর ধরে তাদের সম্পদ লুট হয়ে যাওয়া, সীমাহীন দুর্নীতি এবং নিজেদের মাঝে যুদ্ধবিগ্রহ। কঙ্গোর এই অবস্থার কারণ জানতে আমাদের ফিরে যেতে হবে একটু ইতিহাসের পাতায়। কঙ্গোর ইতিহাস অনেক প্রাচীন। নৃতাত্ত্বিকদের মতে আনুমানিক ৯০,০০০ বছর আগে থেকেই এখানে মানুষ বসবাস করে। এলাকাটি একসময় স্থানীয় রাজাদের অধীনে থাকলেও ১৮৮৫ সালে বেলজিয়ামের তৎকালীন রাজা লেপল্ট II কঙ্গো দখল করে নেয়। সেই সময় তিনি কঙ্গোকে নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ঘোষণা করে এবং এরপর থেকেই শুরু হয় হরি লুট। প্রাকৃতিক সম্পদ লুটের পাশাপাশি সেই সময় উপনিবেশিক সৈন্যরা কঙ্গোর মানুষদের দিয়ে জোরপূর্বক রাবার চাষ শুরু করে। যারা করতে চাইত না কিংবা পেতে দেয়া পরিমাণের থেকে কম উৎপাদন করত, তাদের উপর নেমে আসত সীমাহীন অত্যাচার। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে মাত্র ২৩ বছরে ১,৩০,০০,০০০ কঙ্গোলিজকে প্রাণ দিতে হয়েছে। নির্যাতনের সব মাত্রা অতিক্রম করার পর ১৯০৮ সালে রাজা লেপল্ট কঙ্গোকে ব্যক্তিগত সম্পত্তি থেকে রাজ্যের সম্পত্তি হিসেবে হস্তান্তর করে এবং তখন থেকে এটি বেলজিয়ামের উপনিবেশ হিসেবে পরিচিত হয়। ১৯৬০ সালের ৩০শে জুন বেলজিয়ামের শোষণের হাত থেকে রক্ষা পায় কঙ্গো, কারণ সেই দিন তারা স্বাধীনতা অর্জন করে। কিন্তু কঙ্গোলিজদের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি এখনো পর্যন্ত। স্বাধীনতার পর থেকেই শুরু হয়ে যায় ক্ষমতার দখল নিয়ে নিজেদের মধ্যে লড়াই, আর যারাই ক্ষমতায় বসেছে তারাই জড়িয়ে পড়েছে সীমাহীন দুর্নীতিতে। ফলে তাদের ভাগ্য খুলে গেলেও জনগণের ভাগ্যের চাকা ঘোরেনি। স্বাধীন কঙ্গোতেও প্রাকৃতিক সম্পদের কোনো কমতি ছিল না, কিন্তু সেগুলো ব্যবহারের পর্যাপ্ত জ্ঞান তাদের ছিল না। ফলে সেগুলো ঠিকমতো ব্যবহার করতে পারেনি, আর সরকার প্রধানরা নিজেদের স্বার্থে সেগুলো বিদেশি কোম্পানিকে ইজারা দিয়েছে। ফলে আগের মতোই এখনো লুট হচ্ছে তাদের সম্পদ। এছাড়া নিজেদের মধ্যে গৃহযুদ্ধ তো সেই স্বাধীনতার পর থেকেই লেগে রয়েছে। এই গৃহযুদ্ধের কারণে ৪৫ লাখ মানুষ তাদের ঘর ছাড়া হয়েছে। ৬ লাখ মানুষ এখনো শরণার্থী হয়ে আশেপাশের দেশগুলোতে বসবাস করছে।
বর্তমানে প্রায় 1.5 কোটি মানুষ বেঁচে আছে জাতিসংঘের সাহায্যের উপর ভর করে। এই জাতিগত দাঙ্গা থামানোর জন্য অবশ্য 1999 সাল থেকে কঙ্গোতে শান্তিরক্ষা মিশন পরিচালনা করে আসছে জাতিসংঘ। এই মিশন এখনও চলমান রয়েছে, যেখানে প্রায় 16,000 শান্তিরক্ষী কাজ করে চলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও। কিন্তু এত কিছুর পরেও জাতিগত সহিংসতা একেবারে নির্মূল করা যায়নি, কারণ এই দেশের সবচেয়ে বড় অংশই খুবই দুর্গম। রাস্তাঘাট প্রায় নেই বললেই চলে। সড়ক যোগাযোগ ব্যবস্থায় পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থানে আছে কঙ্গো। এর ভূমি এবং জলবায়ু রাস্তা ও রেলপথ নির্মাণের বড় বাধা। ফলে নৌ যোগাযোগই তাদের অন্যতম ভরসা। এমনও অনেক এলাকা রয়েছে যেখানে না আছে সড়কপথ, না আছে জলপথ। সেখানে যাবার একমাত্র উপায় আকাশপথ। সেই সব এলাকায় পণ্য পরিবহনও হয় বিমানপথেই। এগুলো অবশ্য বড় কোনো বিমান নয়, ছোট ছোট বিমানে করে পরিবহন করা হয় এবং এগুলো উঠানামার জন্য কোনো রানওয়েরও প্রয়োজন হয় না। মাটির রাস্তাতেই উঠতে এবং নামতে পারে। তার থেকেও বড় কথা হচ্ছে, এখন পর্যন্ত দেশটির মাত্র 15% জায়গায় বিদ্যুতের সংযোগ রয়েছে, অর্থাৎ 85% জায়গা এখনও অন্ধকারে নিমজ্জিত। অথচ দেশটিতে যে পরিমাণে জলাধার রয়েছে, তাতে যদি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যায়, তবে সেগুলো থেকে যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, তা দিয়ে পুরো আফ্রিকা মহাদেশ চালানো যাবে। কিন্তু দুর্নীতিগ্রস্ত সরকারের সদিচ্ছা, অদূরদর্শিতা এবং অর্থের অভাবে সেটি হচ্ছে না। কয়েকটি ছোট আকারের প্রকল্প রয়েছে, যেগুলোরও কিছু নষ্ট হয়ে পড়ে আছে। কঙ্গোর রাজধানী হচ্ছে কিনশাসা। এটাই তাদের সবচেয়ে বড় এবং দ্রুত বর্ধনশীল শহর। এই শহরে প্রায় 1,70 লাখ মানুষ বসবাস করে। আর সবচেয়ে বিপজ্জনক শহর হচ্ছে বেনিন। সেখানে নিয়মিত দাঙ্গা লেগে আছে। সেই সাথে রয়েছে ইবোলার ভয়ও। বিশেষ করে 2018 থেকে 2020 সাল পর্যন্ত কঙ্গোতে ইবোলা মারাত্মক আকার ধারণ করেছিল। সেই সময় এটিকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছিল। কঙ্গোর সরকারি ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। তাদের মোট জনগোষ্ঠীর 93.7%ই খ্রিস্ট ধর্মের অনুসারী, 1% রয়েছে ইসলাম ধর্মের অনুসারী, আর বাকিরা বিভিন্ন স্থানীয় ধর্মের অনুসারী। সেখানে এখনও অনেক মানুষ রয়েছে যারা এখনও স্বীকার করে জীবন ধারণ করে। দুর্নীতি এখন দেশটির সবচেয়ে বড় শত্রু। তবে বেআইনিভাবে খনি খনন এবং বৃক্ষনিধনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এসব নিয়ন্ত্রণ করা গেলে দরিদ্র এই দেশটি হয়ে উঠতে পারত পৃথিবীর সমৃদ্ধশালী এবং সুখী দেশের একটি। হয়তো কোনো একদিন সেটি হবে। সেই নতুন দিনের সূর্যের অপেক্ষাতেই দিন পার করছে 10 কোটি কঙ্গোলিস।